প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সর্বশেষ যুদ্ধে পাকিস্তানের ৬ বিমান ভূপাতিত করার দাবি ভারতের। ভারত মে মাসে সংঘর্ষের সময় ৫টি পাকিস্তানি যুদ্ধবিমান ও একটি অন্য সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে, এমন তথ্য জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান। প্রতিবেশীর সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষের পর দেশটি প্রথমবার এ ধরনের ঘোষণা দিল। বিমানবাহিনী প্রধান অমরপ্রীত সিং শনিবার এই ঘোষণা দেন। এই ঘোষণার কয়েক সপ্তাহ আগে ভারতীয় সামরিক বাহিনী স্বীকার করেছিল পাকিস্তানও তাদের অজানা সংখ্যক যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র এই সংঘর্ষে যুদ্ধবিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয় এবং বহু মানুষ নিহত হয়। বন্দুকধারীরা গত ২২শে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে ২৬ জন পর্যটককে হত্যা করার পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। ভারতের দক্ষিণাঞ্চলের ব্যাঙ্গালোর শহরে শনিবার একটি সামরিক বক্তৃতায় অমরপ্রীত সিং জানান, ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানি বিমানের অধিকাংশকে গুলি করে ভূপাতিত করেছে। তিনি নিশ্চিত করেন যে কমপক্ষে ৫টি পাকিস্তানি যুদ্ধবিমান ও একটি বড় বিমান ভূপাতিত হয়েছে। ওই বড় বিমানটি সম্ভবত কোনো নজরদারি বিমান, যা ৩০০ কিলোমিটার দূর থেকে গুলি করে ধ্বংস করা হয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম তার উদ্ধৃতি দিয়ে বলেছে, এটি আসলে এখনও পর্যন্ত সর্ববৃহৎ রেকর্ডকৃত ভূমি থেকে আকাশে হামলা যা আমরা বলতে পারি। আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অসাধারণ কাজ করেছে। এয়ার চিফ মার্শাল স্টাফ সিং যুদ্ধবিমানের ধরন উল্লেখ না করলেও বলেছেন, বিমান হামলায় আরও একটি নজরদারি বিমান এবং কিছু F-16 যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হয়েছে, যা পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলের দুটি বিমান ঘাঁটিতে রাখা ছিল। সিন্ধু প্রদেশের শাহবাজ জাকোবাবাদ বিমানঘাটের F-16 হ্যাঙ্গারের অর্ধেক ধ্বংস হয়েছে বলেও তিনি জানান। পাকিস্তান বিমান বাহিনী প্রধানত চীনে তৈরি বিমান ও মার্কিন F-16 পরিচালনা করে। তারা এর আগে যে ৭ থেকে ১০ই মে সংঘর্ষে ভারতের কোনো বিমান গুলি করে ধ্বংস করার তথ্য অস্বীকার করেছে। এবার সিংয়ের বক্তব্যের বিরুদ্ধে এখনও পর্যন্ত পাকিস্তান থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংঘর্ষকালে পাকিস্তান দাবি করেছিল তারা ৬টি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছিল, যার মধ্যে কমপক্ষে ৩টি রাফাল যুদ্ধবিমান ছিল। অবশ্য এ দাবিকে এক ভারতীয় সামরিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী সম্পূর্ণ ভুল। ভারত ও পাকিস্তান উভয়েই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে, তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই হিমালয় অঞ্চলের কেবল কিছু অংশই তারা নিয়ন্ত্রণ করে, যা তাদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনার কারণ। ১৯৮৯ সাল থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীগুলি নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে লড়াই করে চলেছে। ভারত পাকিস্তানকে কিছু সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ করে, তবে ইসলামাবাদ দাবি করে তারা কেবলমাত্র কাশ্মীরিদের আত্মনির্ধারণ সংগ্রামের জন্য কূটনৈতিক সমর্থন প্রদান করে। এদিকে ট্রাম্পের সঙ্গে তিক্ততা, দেশে বিরোধীদের আক্রমণ, নেতৃত্ব রক্ষায় লড়ছেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ১১ বছরের শাসনকালের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছেন আজ। পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি, নিজের বয়স নিয়ে নতুন করে আলোচনা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে তার নেতৃত্বকে এমন পরীক্ষায় ফেলেছে যা আগে কখনো হয়নি। এত সব চাপ সামলানোর পাশাপাশি মোদিকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ভোট কারচুপি নিয়ে বিরোধীদের অভিযোগেরও জবাব দিতে হচ্ছে। তাকে এসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বিহারে এক কঠিন নির্বাচনী লড়াই শুরুর ঠিক আগে। রাজনৈতিকভাবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য এটি। রাজ্য বিধানসভার নির্বাচনে হার হলেও তা মোদির লোকসভার অবস্থানে প্রভাব ফেলবে না, কিন্তু ১ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় শক্তভাবে আঁকড়ে থাকা এ নেতার ভাবমূর্তিতে তা বড় ধাক্কা দেবে। এ সপ্তাহে ট্রাম্প প্রশাসন ভারত থেকে আমদানি করা পণ্যে মোট ৫০% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। বিশ্বের যেসব দেশের উপর ট্রাম্প অতি উচ্চ শুল্ক আরোপ করেছেন, ভারত তার একটি। ফলে দুদেশের অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ভারত সম্পর্ক তীব্র সংকটে পড়েছে। অথচ মাত্র ৬ মাস আগেও ট্রাম্প ও মোদি একে অপরকে আলিঙ্গন করে ঘনিষ্ঠ বন্ধু বলে বর্ণনা করছিলেন। নয়াদিল্লি ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আরতি জেরাত বলেন, ভারত মার্কিন সম্পর্ক অনেকটাই ট্রাম্প ও মোদির ব্যক্তিগত সম্পর্কের উপর দাঁড়িয়েছিল। এখন যখন সম্পর্ক খারাপ হচ্ছে, মোদির হাতে কোনো সুরক্ষা ঢাল নেই। অনেকে হতাশ, কারণ শক্তিশালী নেতা দাবি করলেও তেমন শক্তি ও দৃঢ়তা দেখাতে পারেননি। তবে নরেন্দ্র মোদি এখন পাল্টা জবাব দিতে শুরু করেছেন। গত বৃহস্পতিবার তিনি বলেন, দেশ কৃষকদের স্বার্থে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃষি ও দুগ্ধখাত উন্মুক্ত করার চাপের প্রসঙ্গ সরাসরি উল্লেখ করেননি তিনি।
ভারত মার্কিন সম্পর্ক অনেকটাই ট্রাম্প ও মোদির ব্যক্তিগত সম্পর্কের ওপর দাঁড়িয়েছিল। এখন যখন সম্পর্ক খারাপ হচ্ছে, মোদির হাতে কোনো সুরক্ষা ঢাল নেই। অনেকে হতাশ, কারণ শক্তিশালী নেতা দাবি করলেও তেমন শক্তি ও দৃঢ়তা দেখাতে পারেননি। আরতি জেরাত, নয়াদিল্লি ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক। ভারত কখনো কৃষক, পশুপালক ও মৎস্যজীবীর স্বার্থের সঙ্গে আপোষ করবে না, এক জনসভায় বলেন মোদি। তিনি আরও বলেন, আমি জানি এজন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হতে পারে, কিন্তু আমি প্রস্তুত। মোদির দল ভারতীয় জনতা পার্টি শেয়ার করা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টারে দেখা গেছে মোদির পিঠে পাথর, ইট ও শুল্কের প্রতীকী ছুরি আঘাত করছে, আর তিনি কাঁধে লাঙ্গল ধরা এক কৃষককে আড়াল করছেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই শুল্ক লড়াই বিহার নির্বাচন প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকবে, যা আগামী মাসে শুরু হতে পারে। ভোট ভাইব এজেন্সির সাম্প্রতিক জরিপে বলা হয়েছে, চাকরির অভাবে মোদি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের এনডিএর পক্ষে রাজ্যে ক্ষমতা ধরে রাখা কঠিন হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, 13 ফেব্রুয়ারি 2025। ছবি রয়টার্স। তবে ভোট ভাইবের প্রতিষ্ঠাতা অমিতাভ তিওয়ারি বলেন, ট্রাম্প বিরোধী কোনো জাতীয়তাবাদী প্রতিক্রিয়া ভোটারদের খুব একটা প্রভাবিত করবে না, কারণ বিহারের নির্বাচন অত্যন্ত স্থানীয় ইস্যু ভিত্তিক, এখানে বেকারত্ব ছাড়া আর কোনো বড় ইস্যু নেই। ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি কূটনৈতিক জবাবে মোদি আগামী সপ্তাহগুলিতে চীন সফরের পরিকল্পনা করছেন, যেখানে প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গেও দেখা হতে পারে, যা সম্পর্কের নতুন এক বিন্যাসের ইঙ্গিত দেয়। দেশের ভেতর প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করেছে, মোদির বিজেপি ও নির্বাচন কমিশন ভুয়ো ভোটার যোগ করে 2024 সালের সাধারণ নির্বাচন কারচুপি করে ছিনিয়ে নিয়েছে, সেটির প্রমাণ আছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন দল মিলে দেশে এক বিশাল অপরাধিক প্রতারণা চালাচ্ছে। তবে বিজেপি এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে, কংগ্রেস বারবার নির্বাচনে হারার হতাশা থেকেই একথা বলা হচ্ছে। রাহুল গান্ধী যখন প্রতারণা করে ক্ষমতায় যেতে পারেন না, তখন তিনি ষড়যন্ত্রের কথা বলেন, এক্সে লিখেছে বিজেপি। আর নির্বাচন কমিশন রাহুলকে বলেছে, অযৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো ভারতের নাগরিকদের বিভ্রান্ত করা বন্ধ করুন। আগামী মাসে মোদির 75তম জন্মদিন ঘিরেও আলোচনা হচ্ছে, কারণ এর আগে এই মাইলফলক পেরোলেই অনেক বিজেপি নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিজেপি বলছে, নেতাদের জন্য কোনো আনুষ্ঠানিক অবসরের বয়স নেই। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে এখন বড় চ্যালেঞ্জ। নয়াদিল্লির গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ভিজিটিং ফেলো রাশিদ কিদওয়াই বলেন, মোদির ব্র্যান্ড মূল্য এখন দ্রুত কমছে, তাকে নতুন করে নিজেকে গড়ে তুলতে হবে। বিহার নির্বাচনে হারলে এই জনপ্রিয়তা আরও ফিকে হয়ে যাবে, কারণ ভারতে নির্বাচনই সবকিছু নির্ধারণ করে। অপরদিকে আমেরিকায় বন্দুকধারী গুলিতে পুলিশ সদস্য নিহত। যুক্তরাষ্ট্রের আটলান্টায় এক বন্দুকধারী গুলি চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করেছে। পরে ওই হামলাকারীকে হামলাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। আটলান্টা শহরে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি সদর দফতরের কাছে স্থানীয় সময় শুক্রবার এ হামলা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই হামলায় আর কেউ নিহত বা শারীরিকভাবে আহত হয়নি। সিডিসি প্রাঙ্গণে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। পুলিশের ধারণা, হামলাকারী একাই ছিলেন। তাকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন। তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণ জানা না গেলেও স্থানীয় গণমাধ্যম বলছে, করোনা ভ্যাকসিনের কারণে অসুস্থ হয়েছিলেন বলে বিশ্বাস করতেন হামলাকারী। আটলান্টা পুলিশ প্রধান বলেন, আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পুলিশ সদস্য ডেভিড রোজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তিনি গর্ভবতী স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের আগেই হামলাকারীর বাবা পুলিশকে জানিয়েছিলেন যে তার ছেলে আত্মহত্যাপ্রবণ। শুক্রবার স্থানীয় সময় বিকেল 5টার কিছু আগে সিডিসি প্রাঙ্গণ ও একটি ফার্মেসির কাছে গুলি চালানো শুরু হয়। সবশেষ জানিয়ে দেব, ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি মনোনীত করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটে মনোনয়ন অনুমোদিত হলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে স্টেট ডিপার্টমেন্টে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা ব্রুস এই পদে দারুণ কাজ করেছেন। সরকারে যোগদানের আগে ট্যামি ব্রুস 20 বছরেরও বেশি সময় ধরে ফক্স নিউজের রক্ষণশীল ধারার বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। তিনি একাধিক বইয়ের লেখক। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ট্যামি ব্রুস একজন মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং বেস্ট সেলিং লেখককে যুক্তরাষ্ট্রের পরবর্তী উপপ্রতিনিধি অ্যাম্বাসেডর র্যাঙ্কে হিসেবে মনোনীত করছি। তিনি আরও যোগ করেন, আমার দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে স্টেট ডিপার্টমেন্টে মুখপাত্র হিসেবে ট্যামি ব্রুস দায়িত্ব পালন করেছেন এবং অসাধারণ কাজ করেছেন। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দারুণভাবে উপস্থাপন করবেন।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে মনোনীত মাইক ওয়ালসকেও এখনও সিনেট অনুমোদন দেয়নি। বর্তমানে এই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন 2024 সালে উপপ্রতিনিধি থাকা কূটনীতিক ডোরোথি শি।